এরা লাল পাসপোর্ট রেখে সবুজ পাসপোর্ট, নীল পাসপোর্ট, কালা পাসপোর্ট, ধলা পাসপোর্ট নেওয়ার হিরিক কেন জানেন? কারণ চোরের মন পুলিশ পুলিশ, অথবা বলতে পারেন কানার মনে মনে জানে। কারণ 12 তারিখের পরে কি হবে তারা তো কেউ জানে না, কারণ তারা তো তাদের মতো রুটি বেলতেছে, কিন্তু আগুন যে নিচে কতটুকু এটা তো আর জানে না। উপরে তো তা গরম হয়েছে, কতটুকু গরম তা তো জানে না। এরা তো রুটি মনে করছে যে আটা বেললাম, উপরে রুটি ছেড়ে দিলাম, রুটি আগের মতোই শেখা হবে, কিন্তু নিচে যে চুলা কতটুকু গরম এটা তো তারা অনেকেই জানে না। আর যারা জানে তারা ওই যে পাসপোর্ট নিয়ে রাজনীতি শুরু করে দিয়েছে। তারা জানে তাদের জন্য 12 তারিখ একটা মার্জিন, কি ইয়ানাপসি শুরু হয়ে যাবে। ইউনুস চিন্তা করবে ওর বাঁচবে, আসিফ সার চিন্তা করবে তিনি বাঁচবেন না ওরা বাঁচবে, কে কাকে রক্ষা করবে, ধোলায় অন্ধকার হয়ে যাবে। তাই আমি ওই যে এত অঙ্কের হিসাব নিকাশ করতে চাই না। এরা যতই পাসপোর্ট বদলাক আমার কেন যেন মনে হয় একটা যাইতে পারবে না। কারণ কি জানেন, আপনি আপনি আগস্ট মাসেই দেখেছেন এয়ারপোর্টের কি অবস্থা ছিল। আমি নিজেও এয়ারপোর্ট ক্রস করেছি, আমি জানি এয়ারপোর্ট কি হয়েছিল। এই 5 তারিখের পরে এয়ারপোর্টের কি হাল ছিল আমি জানি। তো আগামীতে কিন্তু এয়ারপোর্টটাই থাকবে কিনা সেই চিন্তা করেন। বিমান নিয়ে তো যাবে দূরের কথা, পাসপোর্ট নিয়ে যাবে তো দূরের কথা। তো সবচেয়ে আশ্চর্যের বিষয় কি জানেন, যে মুরাদ হাসান, ডাক্তার মুরাদ হাসান আমাদের জামালপুর, এমনকি আমার সরিষাবাড়ি আসনের এমপি ছিলেন, সাবেক প্রতিমন্ত্রী, 2টা মন্ত্রণালয়ের মন্ত্রী প্রতিমন্ত্রী ছিলেন। তিনি শুধু একজন নারীকে কুপ্রস্তাব দেওয়ার জন্য তার দলীয় পদ পর্যন্ত চলে গেছে। আমার এলাকায় তার আওয়ামী লীগের লোকে চেয়ার দিত না, এমনকি তার লাল পাসপোর্ট নিয়ে কানাডা থেকে তিনি ফেরত আসছেন। এখন আলী রিয়াজ নাকি থালি রিয়াজ না খালি রিয়াজ, সে একটা নারীকে গায়েব করে দিল, তারা প্রেগনেন্ট বানাইলো। মানে বাংলা প্রেগনেন্ট আবার আমাদের জামালপুরের মানুষ বুঝবো না, আমি সরি বাংলা ভাষায় বলি, আমাদের এলাকায় বলে পেট বানানো, বুঝছেন? আমি সরি, কারণ আমাদের এলাকার মানুষ প্রেগনেন্ট বুঝে না। তো এই পেট বানাইছে, পেট বানানোর পর আবার সে পেট ফালাইছে, মানে অপারেশন করাইছে। এটা আর একটা ফৌজদারি অপরাধ করছে। কারণ আপনার 90 ডেজ খোদ নিজেও যদি তার সন্তান নষ্ট করে, মানে অসুস্থতার না কারণে, তাহলে সেটা ফৌজদারি অপরাধ। 2টা অপরাধ করলো সে। প্রথমে একটা নারীর সাথে প্রতারণা করলো, আমেরিকা নিয়ে যাবে বইলে তারা পেট বানাইছে, অপারেশন করেছে, এটা ফৌজদারি অপরাধ। প্রথমটা হলো 420, পরেরটা হলো অ্যাটেম্পট টু মার্ডার। আর তারপরে যেটা করছে সেটা হলো গুম করছে না জেলে পাঠাইছে আমরা জানি না, মানবাধিকার লঙ্ঘন। তারপরেও দেখলাম সে আমেরিকা যায় আর আসে। এখন আমেরিকার মানবাধিকার কোথায়, বা বাংলাদেশের মানবাধিকার সংস্থার কোথায়? এখন কলামিস্টরা কেন কলাম লিখে না? আওয়ামী লীগ আমলে নাকি এত, আওয়ামী লীগের আমলে নাকি সাংবাদিকদের এত টুটি চেপে ধরেছিল, কিন্তু তখনও তো এমপি মুরাদ তার এলাকায় ঢুকতে পারে নাই। আমি নিজে সাক্ষী, তাকে চেয়ার দেয় নাই। আওয়ামী লীগের অফিসে তাকে ঢুকতে দেয় নাই। আপনাকে আমি দেই, প্রয়াত আনু মোহাম্মদ সাহেব কিন্তু আত্মপ্রকাশ করেছেন, ওনার আত্মা কথা বলছে। উনি কিন্তু গতকাল বন্দর নিয়ে কথা বলেছেন। উনি বলছে বন্দর যারা দিয়েছে তারা যেন পালাতে না পারে। তো উনি বলছেন ওনার আত্মা কথা বলেছে, বিষয়টা আপনাদের নজরে আসে নাই। জি জি জি, আমি শুনেছি। উনি তো এখন কমরেড নাই, উনি এখন কমরেড। উনি এখন কমরেড আনু বিহারী নাম দিয়েছি, কারণ উনি বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের উপরে ট্যাঙ্ক চললেও কিছু যায় আসে নাই, তিনি মুখ করলেন নাই। কিন্তু বিহারীদের জন্য তিনি দরদ উদ্দেশ্য, তাদের নিয়ে তিনি সভা, সিম্পোজিয়াম এবং টেবিল টক করেছেন। এই জন্য ওই দিন থেকে তার নাম দিয়েছে আমি কমরেড আনু বিহারী। মাসুদ কামাল সাহেবও দেখলাম যে আমার ওই বক্তব্যটা তিনি তার ওইখানে পোস্ট করেছিলেন। মাসুদ, উনি এখন কমরেড আনু বিহারী। যাক, উনি যে ইন্দ্রানিল্লাহ হন নাই, আপনি যে বললেন উনি মুখ খুলছে, যাক ভালোই, অন্তত মুখটা খুলতে পারছে। তার যে মুখে ব্যথা, এটা কথা বলতেও কিন্তু তার খুব ব্যথা হয়েছে আমি জানি। মানে উনি খুব কষ্ট করে কথা, মানে নিজের পোলারে থাপড়া দিতে হয়েছে, এই জন্য হাতে ব্যথা। এই নিজের পোলার বিষয়ে কথা বলতে, এই জন্য তার দাঁতে ব্যথা, জিভায় ব্যথা লাগছে, এই জন্য তারা মাফ করে দিয়ে না আপনারা। তবে পাসপোর্টের প্রসঙ্গে আর 30 সেকেন্ড নিব। যতই পাসপোর্ট আর ট্রান্সপোর্ট করেন, বিমান কিন্তু বাংলাদেশ থেকে আমরা উঠতে দেব না। আপনি পাসপোর্ট নিয়ে তাদের পয়সা থাকতে বললেন। আমার ভাবির পোলারা তো মানে দারহিনা মাছ চিনেন, দারহিনা, তিতপুটি, চান্দা মাছ, এগুলো নদীর থেকে, এগুলো খালে থেকে নদীতে পড়লে যা হয়। তাই আমার ভাবির পোলারা কখন কি বলে নিজেরাই তো জানে না। ওই সেনাবাহিনীর ওয়াকার সাহেবের দোয়া বরকত আছে বলে কত কথাই বলে, খোটা থাকলে পাঠা কতই কুদতে পারে। আমার ভাবির পোলারা তাই ওরকম করতেছে। আর মামা খালুরা অনেক আছে তো, সরমনাইয়ের পীর হইলে তার খালু, তারপরে সরমনাই না চামড়া নাই আর কি, তারপরে আপনার এই আমিরে জামাত নাকি জামাতের আমির নাকি সাদা শয়তান শফিকুর রহমান হলো তার মামু,
ডক্টর ওয়াকার উনি ছিল ওর দুলাভাই। তো সুতরাং আমার ভাবির পোলা তো কত কিছুই করতেই পারে, কত কিছু বলতেই পারে, বলবেই। এখন ওদের পৌষ মাস, শ্রাবণ মাস সময়, এখন বর্ষাকাল, পাড়ায় ছাড়বো বাঘের গাল, এটাই স্বাভাবিক। না তা না হইলে কি আর ওই জামাতের কোথাকার কোন ওই চানমন্ডলে বাপ দাদার নাম নাই, চানমন্ডলে বেয়া এসে বলে আমি তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী, সেনাবাহিনী জিজ্ঞেস আবার বলে পায়ে ধরে থাকে, সেনাবাহিনীর লোক নাকি জামাতের পায়ে ধরে। তো এগুলো তারা বলবেই, তবে অপেক্ষা করতে দেন, আর কিছুদিন যাইতে দেন, বুঝতে পারছেন? ওই বাতিজা তো এখন মোটামুটি এলাকার হাটের মধ্যে যায়, মনে করেন ইজ্জতদারের তো থাপড়াইছে, মানে যে চাঁদা তুলে আর কি, মানে যে খাজনা তুলে তারা থাপড়াইছে। চাচাই তো খুব খুশি, হ্যাঁ হ্যাঁ আমার বাতিজার কত ক্ষমতা, হাটে গিয়ে ইজ্জতদারে ঘুষাইতে পারে। দুই একবার দারোগারে ঘুষি দিতে বলেন, তারপরে ছুড়াই ফেলে চাচা আর বাইস্তেগিরি। তো এদের কপালে কয়দিন পরে দেখবেন এদের পিছে হারিকেন লাগে। আর এর বাপ চাচা, আর এই যে আমার যে ভাবি আছে, আমার ভাবিও একদিন বলবো যে হাসানাত নামে তো আমার কোনো পোলা নাই, দেখবেন খুব শীঘ্রই আসবে, খুব শীঘ্রই আসবে, বলো হাসান আমার কোনো পোলা জন্মই দেয় নেই। তারপর আসিফ স্যার বলবে আমার নাম তো আসিফ নজরুলই না, দেখবেন এগুলো বলা শুরু করবে, খুব বেশি দিন না নেয়। আর যেটা বললেন ওই যে আমির হারামজাদা নাকি কি যেন নাম বললেন, ভুলে গেছি নাম, মনে থাকে না? আমির হামজা, আমির ঠিক আছে। হামজা, হ্যাঁ। ও সরি সরি, আমির হামজা, আমির হামজা মনে থাকে না আর কি, কারণ আমির হামজা বলে আমির হারামজাদা মনে হয়, এই জন্য হুম, বললাম আর কি। তো এই জামাতের যে পোস্টার বয়, লিটিল পোস্টার বয়, আর একটা বড় বড় পোস্টার বয় তো ওই যে খালাজারি নাকি জালাজারি আছে সে, হুম, এটা হলো লিটিল পোস্টার বয়, যে সারা জীবন বলে আসছে তার বাপ দাদা না, শুধু তার নানা মামারাও আওয়ামী লীগ করে। এখন 14 সে গোষ্ঠী। মাশাআল্লাহ 14 গোষ্ঠী, থুক্কু ভুলে গেছে, 14 গোষ্ঠী সব আওয়ামী লীগ করে। এখন সে জামাতের দাঁড়িয়ে পাল্লায় উঠে গেছে। তো এখন উগান্ডার অস্ট্রেলিয়া বললো, আমি তো বুঝতে পারলাম না, উগান্ডা তো আবার, তারাই তো আবার উগান্ডা না, এটাও হইতে পারে যে তারাই উগান্ডা। অস্ট্রেলিয়া এবং অস্ট্রেলিয়া, উগান্ডা, তার মানে হলো জি বিজয় নিশ্চিত। জি 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 উগান্ডা জি। তো কিন্তু ক্রিকেট আমার খেলা, কাছে, হ্যাঁ। জি 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 জি, আমার কাছে উল্টা মনে হয়, উগান্ডা আমার কাছে জামাতি মনে হয়। এরা ওই যে বানের পানি আসছে তো মনে করতেছে যে উপরে তো আমি ভাসতাছি, নদীতে আর মাছ নাই, কিন্তু নিচে যে বোয়াল আছে, শৈল মাছ আছে, শিং মাছ আছে, নিচে যে নিচে যে রুই মাছ আছে ওদের খাবে, নিচে যে মাগুর মাছ আছে ওদের কামড়ায় কামড়ে, শীতল মাছ আছে ওদের খাই ফেলবে। এটা ওরা জানে না, কারণ দারকিনা মাছ বা চান্দা মাছ কে আর বুঝে, তার নিচে তার চাইতে 20 ফিট নিচে মাছ আছে। তো জামাতের এখন জি, এই জন্য, ওই যে যেটা শুরুতেই বলছি, যে পিপিলিকা আর পাখা গজায় মরিবার তরে, এরা ডিমের হুম, বাচ্চা ডিম থেকে ফুটে বেরোইছে, আমাদের জন্য খুব ভালো হয়েছে। বিএনপিরাও দেখুক, তাদের বন্ধু, তারা তাদেরকে খালাতো ভাই বলতো, মায়ের পেটের খালাতো ভাই, এখন বুঝুক তারা কারাই। চরমনের পীরের সাথে না তো গাইটে বিরতি ছিল, এখন না চরমি নাই, চামড়া নাই, পীর আইসে না বলতেছে কয় জামাত হলে মিথ্যাবাদী। তারেক রহমানও বলছে, মির্জা ফখরুল সাহেবও বলছে রেফারেন্স দিয়ে। আমি বললে তো আবার দোষ হয়ে যাবে, আওয়ামী লীগের দোষর হয়ে যাব। এটা মির্জা ফখরুল সাহেব বলছে, তারেক রহমান বলছে, এবং মূল বক্তা হইলো চরমনার পীর, যে জামাত হইলো মিথ্যাবাদী। এটা জি, বাংলাদেশে এদেরকে চরিত্র প্রকাশ হয়ে যাচ্ছে, হতে দেন, দেখেন কি হয়। তবে আমার কেন যেন মনে হয় জামাতের, আপনারা তো দেখতেছেন যে আওয়ামী লীগের অবস্থা খারাপ, আওয়ামী লীগের যা হবার হয়ে গেছে, সাঁতারের উপরে পানি নাই, 10 ফিটও সাঁতার, 100 ফিটও সাঁতার, 1000 ফিটও সাঁতার। তা আওয়ামী লীগের জন্য তো আচ্ছা। সাঁতারই। কিন্তু আমি চিন্তা করতেছি যে গাছেরা গেলে পানি উঠতেছে, কাক থাকবে কোথায়, শিয়ালেরা কই যাবো, আমি চিন্তা করতেছি। জামাতি শিয়াল, বিএন এরা কোথায় যাবে, আমি আওয়ামী লীগ কিন্তু কাক, সে কিন্তু গাছেরা গেলে উঠবে, এই শিয়ালেরা কই যাবো। এখন আমি এদের নিয়ে অস্থির, আমি এখন আওয়ামী লীগ নিয়ে চিন্তা করা বাদ দিছি। আমার ভাবির পোলারা কেমনে বাঁচবো। তারপর ওই যে আরেক ভাবির পোলা শ্বশুরের চাকরি দিছে, আমি চিন্তা করতেছি ওর শাশুড়ি থাকবো কিনা, চিন্তা করতেছি। আমি খুব চিন্তিত, আহ, যে খুবই চিন্তিত আছে। আর শাশুড়ি পরে কয়েকদিনে যর শ্বশুরে চিনে না, চাকরি তো দিছে শ্বশুরে। সারা জীবন শুনে আসলাম যে মামা খালু চাচা বাপ মামা, আহ, চাচা জেঠা এরা চাকরি দেয় শ্বশুরে। এখন দেখি জামাই এই 2 দিনের বৈরাগী রাজনীতি হয়ে, মানে রাজনৈতিক মুসলমানই হয় নাই, সে উপদেষ্টা শ্বশুরের চাকরি দেয়। এইটা আমরা কত কিছু শিখলাম এই ডক্টর ইউনুস না আসলে, আমরা অনেক কিছু, এই যে আপারা যে এত করে পড়াইছে, এই যে স্যাররা যে হুম, আমাদের পড়ানো কিছু শিখি নাই। এই 17 মাসে মাশাল্লাহ ডক্টর ইউনুস আমাদের জনগণকে যা শিখাইছে, এগুলো 2 4টে ইউনিভার্সিটিতে 20 বছর পড়াশোনার অভিজ্ঞতা। সুতরাং দেখেন সামনে কি ঘটে, অপেক্ষা করেন, 12 তারিখের পরেই দেখতে পারবেন কোথাকার পানি কোথায় যায়, পদ্মার পানি যমুনায় যায় না যমুনার পানি মেঘনায় যায় নাকি মান্ডাখালে পড়ে, 12 তারিখ থেকে দেখতে পারবেন। জি জি, ধন্যবাদ, ধন্যবাদ। একটানা বলে গেলেন কলিমুল্লাহ স্যারকে অনেক মিস করি। জি, আমরাও কলিমুল্লাহ স্যারকে অনেক হ্যাঁ মিস করি। এটা খুবই দুঃখজনক। তিনি এখনো জামিন পান নাই। আপনাদেরও ভালোবাসা আছে, সেটাও আমরা ফিল করি। দর্শক কিন্তু অনেক জানতে চায়। ফরিদ ভাই, আপনার সাথে আমি একটা মিলাই বলি। ওই যে আমি তো ছিলাম না, আমি তো অমুক না, তমুক না। আপনি কি বললেন না মাঝখানে?
আমি একটা কথা হুম। কনফার্ম করে দিই, আসিফ নজরুল স্যার কিন্তু আসিফ নজরুল হিসেবে শপথ নিয়েছে। উনি বলবেই আমি শপথ না, আমার নাম হচ্ছে মোহাম্মদ নজরুল ইসলাম, ইয়েস। আমি শপথ নিই না। আপনি কাকে ধরতেছে? আমি তো আসিফ নজরুল খুঁজতেছি, আমি তো আসিফ নজরুল না, আমি তো মোহাম্মদ জি, নজরুল ইসলাম। কাজে আসিফ নজরুলকে জি। ধরার আপনাদের কোনো সুযোগ থাকবে না, আছে সুযোগ বলে আমি নেই, মনে সুযোগ করি নেই। না। জি, যে কবি, জি। আপনার কাছে এখন একটা জিনিসে আসতে চাই, আহসানুল আবদুল্লাহ সাহেব, এই ব্যাপারে আপনার কোনো বক্তব্য আছে কিনা? আমার বেশ কিছু বক্তব্য আছে। প্রথমে আচ্ছা, জি আসিফ প্লিজ। নজরুলের কথায় আসি। জি, এখানে জি, আমার কালকেই একজন সাংবাদিকের সাথে পরিচয় হলো। উনি বেশ জি, গুরুত্বপূর্ণ সাংবাদিক। বছর দশেক আগে আগে আসিফ নজরুলের সাথে ওনার পরিচয় হয় বাংলাদেশে, এবং কথাবার্তা বলার পরে ওনাকে আরেকজন সাংবাদিক নিয়ে বলেছিলেন যে এই ভদ্রলোক কিন্তু সকালে একটা বলে, দুপুরে একটা বলে, বিকেলে একটা বলে। আপনাকে এক হাটে বিক্রি করবে, এক হাটে কিনবে। এর সাথে কোনো ডিল করবেন না। এক। দুই, আফগানিস্তানে কিন্তু ইতিমধ্যে নারীদের দাসী হিসেবে বিক্রি করা শুরু হয়েছে, আচ্ছা, এবং গত কয়েক বছর ধরে আফগানিস্তানে মেয়েরা স্কুলে যেতে পারে না। হুম, ইসলামকে আপনারা এত সহজ মনে করেন না যারা ইসলামের ব্যবসা করে। ইসলামে নারীদের কিন্তু জায়গাটি খুবই সংকীর্ণ। আমি জেনে শুনে বলছি। কোরআনে হুম, স্পষ্টভাবে আছে যে তুমি যদি কারোর সাথে কোনো ট্রিটি করো, তাহলে একজন সাক্ষী রাখো, আর যদি একজন পুরুষ না পাওয়া যায়, দুজন নারীকে সাক্ষী রাখো। ফলত ওরা এই যে পরিকল্পিতভাবে একটি জেনারেশন, একটা জনগোষ্ঠীর অর্ধেককে ঘরের মধ্যে রেখে ওরা যে দেশ চালানোর পরিকল্পনা এবং নারী নির্যাতন, দেখুন আমাদের একাত্তরের এই স্বাধীনতা যুদ্ধে 2 লক্ষ মা বোনের ইজ্জত লোটা এই পার্টি এখন মাথা উঁচু করে এই বাংলাদেশ করছে। দোষটা অবশ্য আমাদেরই, তাদের সুযোগটা আমরা এক্সাক্টলি। নানাভাবে করে দিয়েছি। এবং তারা আজকে নারীদেরকে যেভাবে হেয় করলো, এর জন্য কিন্তু বাম রাজনীতিবিদরা জেগে ওঠেন নাই। এর জন্য কিন্তু সবাই মিলে আন্দোলনে নামেন নাই। শেখ হাসিনার সময় এরকম সামান্য একটু কথা হইলে কিন্তু আন্দোলনে নেমে যেতেন একেবারে, মানে ঝাড়ুটা নিয়ে নেমে। বাইতুল মোকাররমের উত্তর গেট। বা সেটা তো থাকতোই, ওখানে কত বোমা ফাটতো তার ইয়ে ছিল না। ফলত এরা খুব হিসাব করে নারীদেরকে কিভাবে সম্পূর্ণভাবে অশিক্ষিত। ইরানের অবস্থা দেখেন না, সামান্য স্টেটমেন্ট দেওয়ার জন্য নারীকে ঝোলানো হয়েছে। এরা তো সেই পথে হাঁটতেছে। আমি জানি না সফল হবে কিনা। তবে আমির হামজার সম্পর্কে যেটা বললেন, আমির হামজা যেটা বলেছে যে ক্রিকেট ম্যাচের কথা, সেটা তো আমার কথার সাথে মিলে যাচ্ছে। আমি একটু আগে যে প্রিডিকশন করলাম, ওরা তো আসলে বাক্স ভরে রেখেছে। গত ইসে আমি বলেছি যে ওরা আসলে ভোট দেখে একটা হা না ভোট। হানা ভোটে প্রেস সচিব বলেছে তারা 100 ভাগ ভোট পাবে। তার মানে বাক্স অলরেডি ভরা ভরা হয়ে গেছে। তারা ওইটা নিয়েই চিন্তিত, আর কিছু নিয়ে এতটা চিন্তিত নয়। কারণ জি, তারা ইতিমধ্যে ক্ষমতায় আছে। ও 100 বার ভোট পেলে ওই যে চোখে ধুলো দিয়ে দেখাবে যে না আমরা ভোট পেয়ে গেছি, আর ওই পিশাচ তো সারা পৃথিবীতে তার বন্ধু আছে। হ্যাঁ, একটু আগে আমি একটা ভিডিওতে দেখলাম যে ওই ফ্রান্সে, আমেরিকাতে, অন্য অন্য দেশে সমস্ত এলিট গ্রুপ তার বন্ধু। তার মানে তাদের বোঝানো তো তার কোনো সমস্যা নেই আচ্ছা, যে আমার এই দেশে ভালো অসাধারণ ভালো। নির্বাচন হয়েছে। সেই জি, জি, নির্বাচনে হা না ভোটে আমি হা ভোট, জি, হায় জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, এবং 100 ভাগ অতএব, ভোট পেয়েছি। অতএব হ্যাঁ, আমি আপনি আরো এলিটস 10 বছর ক্ষমতায় থাকতে পারবো, প্রেসিডেন্ট হয়ে যেতে পারবো। তো আপনি এই এলিট শ্রেণীর কথা যেহেতু বললেন, এলিট শ্রেণী, আমি একটু জেফ্রি এপস্টাইনের জি বিষয়টাতে একটু আসি। এলিট থেকেই এটা শুরু করি। জি, এলিট শ্রেণীর সাথে আমাদের প্রধান উপদেষ্টার তো ব্যাপক পরিচয়। বিল ক্লিনটন, হিলারি ক্লিনটন, তারপর ইলন মাস্ক, আরো অনেক অনেক আছে, হ্যাঁ, জো বাইডেন, বারাক ওবামা। এখন তারা প্রত্যেককে দেখতে পাচ্ছি যে আমরা নানান একটা জেফ্রি এপস্টাইনের যে ঘটনাটা প্রকাশিত হয়ে গেছে, এখানে সবাই জড়িত। তার মানে কি এই ধরনের সবাই আমাদের দেশের কি, আপা আপা একটু এক্সপ্লেইন করবেন আমরা কোনো বিপদে পড়তে যাচ্ছি কিনা, বা আমাদের কেউ বিপদে পড়বেন কিনা?
না, ঘটনাটা মানে ওনার সাথে সম্পর্কটা আরো একটু গভীর। এই জি জেফ্রি এপস্টাইনের যে খুব ঘনিষ্ঠ সহযোগী, যেই আসলে নারী এবং শিশুদেরকে ওই দ্বীপে নিয়ে যেত, তার নাম হচ্ছে হুম, গিজলাইন ম্যাক্সওয়েল। সেই গিজলাইন ম্যাক্সওয়েলের যে বোন, নাম হচ্ছে ইসাবেল ম্যাক্সওয়েল। ইসাবেল ম্যাক্সওয়েল হচ্ছে গ্রামীণ আমেরিকা যেটা, সেটার অ্যাডভাইজার ছিলেন দীর্ঘদিন।